সৌদি আরব, দুবাই, কাতার এগুলোতে যাইতে একদম ইজি। আর ওইগুলোতে আপনার মানে দালালে ভরা, আপনার যাইতে পারে না। আর এখন তো হচ্ছে আপনার ভিসাই অফ করে দেয়, অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ভিসাই অফ করে দেয়, কেমন যাইবো? কারণ বাংলাদেশে হচ্ছে আপনার চুরবাট পারে ভরা। আর এয়ারপোর্টে একটা মানুষ যদি কিছু না বুঝে, ঠিক আছে, ওইখানে আপনার মানে মানুষ বলে গণ্য করে না, এত পরিমাণ খারাপ ব্যবহার করে। আরে ভাই ও তো বুঝে না, ঠিক আছে, যারা বুঝে তারা তো আর আপনার কাছে জিজ্ঞেস করবেন, ও তো বুঝেন, আপনি সুন্দর করে ব্যবহার করে বোঝা দেন যে এটা এমনি এটা এমনি। এমন করেন কেন রে ভাই? 14 লক্ষ টাকা লাগে, 15 লক্ষ টাকা লাগে স্কেল কমপ্লিট করে এখন বর্তমানে সিঙ্গাপুর আসছে। আর আনস্কেলে লাগে 11 লক্ষ 12 লক্ষ টাকা। আমাদের পাশের যেসব দেশ আছে মিয়ানমার, ওই দেশ থেকে সিঙ্গাপুরে আসতে লাগে আপনার 4.5 লাখ টাকা অথবা 5 লাখ টাকা। আর যদি ইন্ডিয়ার কথা বলি সেম 4-5 লাখ টাকার ভিতরে সিঙ্গাপুরে স্কেল কমপ্লিট করে চলে আসতে পারে। আমার ভাইয়েরা হাজার হাজার ভাইয়েরা আমার সেন্টারে কষ্ট করতেছে, অপেক্ষা করতেছে, বাপের টাকা নষ্ট করতেছে, সিঙ্গাপুরে আসতে পারতেছে না। ওরা তো আমাদের বাংলাদেশের সরকারের কাছে বাদ অথবা টাকা পয়সা চাইতেছে না, যে বাদ চাইতেছে, টাকা পয়সা চাইতেছে। ওরা শুধু মানে হেল্পটা চাইতেছে আমাদের বাংলাদেশ সরকারের, যাতে একটু তদারকি করে দেখে আমাদের বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে কেন এত বিদেশে আসবেন। আপনাদের হাত ধরে আমি রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটা আপনারা ফুল দেখবেন। আর যেসব বাইরে বিদেশে আছেন, প্রবাসী আছেন আমার মতন, তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমি প্রথমে হচ্ছে একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাইতেছি। স্ট্যাম্পের উপর সই করি, 5,35,000 টাকা স্ট্যাম্পে সই করি, সিঙ্গাপুর যাওয়া পর্যন্ত আমাদের সিঙ্গাপুর নিবে। এর ভিতর গ্যাপ আছে। সাউথ পয়েন্টে 2023 সালে নভেম্বরের 3 তারিখে পরীক্ষা দিছি। ওই সময় আমি ফেল করছি, 10 লাখ টাকা জমা দিচ্ছি। 10 লাখ টাকা জমা দেওয়ার পরে ওইখান থেকে 5 লাখ টাকা করে মার গেছে আমার। এক্সাম দিচ্ছি 2024 সালে এপ্রিলের 3 তারিখে। এই মিলে টোটালে আমার টাকা চাইতেছে 15 লাখ। পরীক্ষার পরে যাচ্ছে আরো পরে 3 লাখ বাকি আছে, টোটাল 18 লাখ। এটা তুমি তারা না না ভাই প্লিজ প্লিজ না শুনেন, এটা ইফতারের জন্য ভাই শুনেন, না 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 প্লিজ না। তো একটা ছেলের যদি মানে এখনো সিঙ্গাপুরে আসতে পারে নাই, বাংলাদেশ অলরেডি আছে, একটা ছেলের যদি বাংলাদেশে থাকাকালীন 18 লক্ষ টাকা খরচ হয়ে যায়, ওই ছেলে সিঙ্গাপুরে আসার পরে 18 লক্ষ টাকা কত বছরে তুলবে? এটা বাংলাদেশের সরকারের কাছে আমার প্রশ্ন রইল, অবশ্যই এটা আমাকে বলবেন। আমার প্রশ্ন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। আর একটা সেন্টারের মানে মালিক যদি, একটা সেন্টারের কর্মকর্তারা যদি সঠিক থাকে, সেক্ষেত্রে ওই সেন্টারে নিউজ করলে সমস্যা কি? আজকে যদি আমি সঠিক থাকি, আমাকে নিয়ে যদি একটা মানুষের নিউজ করে, সেক্ষেত্রে তো আমার কোনো সমস্যা নাই। তো কেন এত সিন্ডিকেট চলবে? অবশ্যই আমাদের বাংলাদেশের সরকারের উচিত প্রতিটা সেন্টারে, যেসব সেন্টার আছে, এই সেন্টারের খোঁজখবর নেওয়া এবং হচ্ছে কই কী চলতেছে এটা তদারকি করা। আমার ভাইয়েরা হাজার হাজার ভাইয়েরা আমার সেন্টারে কষ্ট করতেছে, অপেক্ষা করতেছে, বাপের টাকা নষ্ট করতেছে, সিঙ্গাপুরে আসতে পারতেছে না। ওরা তো আমাদের বাংলাদেশের সরকারের কাছে বাদ অথবা টাকা পয়সা চাইতেছে না, যে বাদ চাইতেছে, টাকা পয়সা চাইতেছে। ওরা শুধু মানে হেল্পটা চাইতেছে আমাদের বাংলাদেশ সরকারের, যাতে একটু তদারকি করে দেখে আমাদের বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে কেন এত টাকা লাগে। 14 লক্ষ টাকা লাগে, 15 লক্ষ টাকা লাগে স্কেল কমপ্লিট করে এখন বর্তমানে সিঙ্গাপুর আসতে। আর আনস্কেলে লাগে 11 লক্ষ 12 লক্ষ টাকা। আমাদের পাশের যেসব দেশ আছে মিয়ানমার, ওই দেশ থেকে সিঙ্গাপুরে আসতে লাগে আপনার 4.5 লাখ টাকা অথবা 5 লাখ টাকা। আর যদি ইন্ডিয়ার কথা বলি সেম 4-5 লাখ টাকার ভিতরে সিঙ্গাপুরে স্কেল কমপ্লিট করে চলে আসতে পারে। কিন্তু ওরা যদি আসতে পারে, তাহলে আমরা কেন পারি না? তো আমাদের বাংলাদেশ সরকার কি উচিত না এটা আপনার তদারকি করে দেখা? শুধু সিঙ্গাপুরের কথা না, মানে অন্য যদি মিডল ইস্টের কথা বলি, অন্য দেশ থেকে যাইতে লাগে আপনার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, ঠিক আছে। আর আমাদের বাংলাদেশ থেকে ওইসব মিডল ইস্টে যদি প্লেন বাড়াই লাগে হচ্ছে আপনার 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তো ওরা যদি এত অল্প টাকা দিয়ে ওই সব দেশে যাইতে পারে, তাহলে আমরা কেন পারি না? আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটাই প্রশ্ন, একটু হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে বিদেশে যারা আসতে চায়, যারা হচ্ছে এই মানে বিদেশে আসতে চায়, তারা যাতে খুব সহজ আসতে পারে। আর বিদেশে আসার যে রাস্তাটা আছে, এই রাস্তাটার মাঝে যত আগাছা আছে এসব কাইটা যাতে ফালাইয়া দেয়, খুব সুন্দর করে আসতে পারে। কিন্তু যে এখানে কোনো সিন্ডিকেট অথবা কোনো দালাল অথবা হচ্ছে এখানে কোনো বাটপাত চিটার যেখানে কোনো না থাকতে পারে। আর যদি থাকে, এদেরকে হচ্ছে আইনের আওতায় আনার জন্য আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে। তো আমার কষ্টের একটা কথা শেয়ার করি, ছোট্ট একটা কথা শেয়ার করি। আমি যখন সিঙ্গাপুরে আসি, তো আমার আর্জেন্ট সব কিছু হওয়ার কারণে হচ্ছে আমি যে এই বিএমইটি কাট করার জন্য যে ফিঙ্গার দিতে হয়, আমাদের গাজীপুরে হচ্ছে সিরিয়াল পাই না, যার জন্য আমি দিতে পারি নাই। তো আমি হচ্ছে ঢাকা বুরাক টাওয়ারে গিয়ে কিন্তু আমি ফিঙ্গার দিয়েছিলাম, আমার আর্জেন্ট ছিল যার জন্য। তো ওইখানে যাওয়ার পরে আমার কাগজপত্র সব ঠিক ছিল, ঠিক আছে, মানে কোনো সমস্যা ছিল না। তারপর আমার 4,000 টাকা ওইখানে আমার দিয়া তারপর ওইগুলো করতে হয়েছে। আর এটা হচ্ছে আনসার আমাকে বলছিল যে 4,000 টাকা দিলে কইরা দিবে। তারপর কাগজপত্র যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে 4,000 টাকা দেওয়ার পরে কীভাবে সব কিছু মানে সলভ হয়েছে, ঠিক আছে। আর ওইখানে যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ছিল, মানে আওয়ামী লীগ সরকার থাকার সময় যে মন্ত্রী ছিল ইমরান আহমেদ, ওই মন্ত্রী ওই অফিসে ছিল, আমি নিজে চোখে দেখছি।
তো একটা মন্ত্রী একটা অফিসে থাকার পরেও যদি ওইখানে ঘুষ চলে, সেক্ষেত্রে বাংলাদেশের অন্য অন্য যে অফিস আছে সেখানে কি হবে? ঠিক আছে, আরে ভাই আমরা তো বিদেশে আসি শুধু আমাদের ফ্যামিলির জন্য না, 80% রেমিটেন্স দিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশ চলে। আরও ছেলে ফেলে যদি বিদেশে আসতে পারে, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের অর্থনীতিটা আরও আরও চাঙ্গা হবে। ঠিক আছে, অর্থনীতিটা আরও চাঙ্গা হবে। আমরা তো আপনাদের কাছে, সরকারের কাছে কিছুই চাইতেছি না, শুধু চাইতেছি যে আমরা যাতে সুন্দর করে পাসপোর্ট করবার গেলে যে পাসপোর্টটা দালাল ছাড়া খুব সুন্দর করে যে করতে পারি। আমার নামের সমস্যা আছে, সার্টিফিকেটের সমস্যা আছে, আমি যাতে খুব সুন্দর করে ঠিক করতে পারি। ঠিক আছে, আপনার নামে একটা সমস্যা আছে, আপনারা ঠিক করতে যাবেন, যদি আপনার এটা একদিন লাগে ঠিক করতে, এটা আপনারা দেখবেন 1 মাস ঘুরাইবে। প্রতিটা সরকারি আপনার অফিসে আপনার প্রচুর পরিমাণে হয়রানি করে, আর দালাল ছাড়া তো আপনার কথাই বলা যায় না। ঠিক আছে, তো কেন এমন হবে? আমার ভাইয়েরা কেন বিদেশে আসতে পারবে না, কেন তো হয়রানি হবে? আরেকটা কথা বলি, বাংলাদেশের এয়ারলাইন্সের বিষয়ে একটা কথা বলি, যে বছরে 2টা ঈদ থাকে। ঠিক আছে, এমনি তো টিকিটের দাম আপনার প্রচুর পরিমাণে, বছরে 2টা ঈদ থাকে, যে টিকিটের দাম হচ্ছে আপনার 1 লক্ষ টাকা, এটা করবে হচ্ছে আপনার 2 লক্ষ টাকা। আর যে টিকিটের দাম হচ্ছে 50,000 টাকা, এটা করবে 1 লক্ষ টাকা। যারা এয়ারলাইন্সের ব্যবসা করি তাদেরকে আমি বলি, কেন রে ভাই এমন করেন কেন? আমরা তো হচ্ছে একটু ডিসকাউন্ট দিতে পারেন, বছরে 2টা ঈদ, আপনার এই 2টা ঈদ একটু ডিসকাউন্ট দেন, 2টা ঈদে হচ্ছে একটু বিজনেসটা কম করেন, তাহলে অনেক প্রবাসী হচ্ছে নিজের ছেলে মেয়ে, নিজের সন্তান ওদের সাথে ঈদ করতে পারবে। ঠিক আছে, আমি এত উত্তেজিত হয়ে কখনো ভিডিও বানাই নাই। আমার এই ভিডিওটা আমার একজন শেয়ার করে পাঠাইছে, যার জন্য ভিডিওটা দেখে আমার অনেকটা খারাপ লাগছে। অনেক কষ্ট আছে আমার বাংলাদেশি ভাইদের, মানে বুকের মধ্যে অনেকটা কষ্ট। কইছি ফ্যামিলির চাপ, ফ্যামিলির প্যারা। বাংলাদেশে একটা সরকারি চাকরি নিতে গেলে লাগে এখানে ঘুষ, আপনার যে কোনো কাজে যান আপনার লাগবে ঘুষ, আপনি ঘুষ তারা কথাই বলা যাবে না। বিশ্বের প্রতিটা দেশের মানুষ এতটা সভ্য, এতটা ভালো, এতটা আপনার কি বলবো। আমার নিজের বাংলাদেশের যদি আমার দেশের সরকারি অফিসে গেলে আমার ফাইল এমনি মিল্লা মেরে ফেলাই দিব। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে, আর বাজে ব্যবহার তো আছি। আর সিঙ্গাপুর এই দেশের হচ্ছে আমি ফরেনার। ঠিক আছে, আর আমি যদি এখানে যাই আমার এত পরিমাণ সম্মান করে, যেটা বলার বাহিরে। শুধু আমাকে না, প্রতিটা দেশে হচ্ছে আপনার মানে উন্নত যেসব দেশ আছে এগুলো দেশের মানুষ এতটা সভ্য, এতটা ভালো, বলার বাহিরে। আপনারা যারা বিদেশে আছেন অবশ্যই আপনারা জানেন। তো আমি সরকারের কাছে একটা আবেদন করি, যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে অথবা বিশ্বের যে কোনো দেশে যায়, কেন এত টাকা বেশি লাগে এটা একটু তদারকি করবার জন্য। আর হচ্ছে একদম অল্প টাকা দিয়ে যে বিদেশে আসতে পারে, একটা ফ্যামিলির যদি আপনার 18 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ টাকা দিয়ে হচ্ছে সিঙ্গাপুরে আসে, ওই ফ্যামিলি আপনার মানে মধ্যবিত্ত ফ্যামিলিরাই হচ্ছে বিদেশে আসে। ঠিক আছে, কাজ করার জন্য। আপনার যারা হচ্ছে উন্নত ফ্যামিলি, যারা হচ্ছে আপনার অনেক বড় লোকের সন্তান, তারা কিন্তু বিদেশে আসবে না কাজ করার জন্য। ঠিক আছে, তো আমরা যারা হচ্ছে বিদেশে আসে কাজ করতে চাই, আপনাদের উচিত কি, বাংলাদেশ সরকারের উচিত কি, যে আমরা যাতে খুব সহজে হচ্ছে আসতে পারি। ঠিক আছে, আমরা যদি খুব সহজে বিদেশে আসতে পারি, আমরা হচ্ছে বিদেশে আসার পরে হচ্ছে বিদেশে আসবো, আপনার কোনো হেল্প করবেন না, মানে কষ্ট করে সব কিছু করার পরে বিদেশে আসার পরে যখন রেমিটেন্স আমরা দিব, তখন ওইটা খাওয়ার জন্য হচ্ছে আপনারা মানে জিব্বা লক লক করে। ঠিক আছে, যে রেমিটেন্স পাঠাও। ঠিক আছে, আর আমরা আসার সময় চারানের হেল্প করেন না, তখন বাজে ব্যবহার করেন। এয়ারপোর্টে একটা মানুষ যদি কিছু না বুঝে, ঠিক আছে, ওইখানে আপনার মানে মানুষ বলে গণ্য করেন, এত পরিমাণ খারাপ ব্যবহার করে। আরে ভাই ও তো বুঝে না। ঠিক আছে, যারা বুঝে তারা তো আর আপনার কাছে জিজ্ঞেস করবেন, ও তো বুঝেন, আপনি একটু সুন্দর করে ব্যবহার করে বলে দেন যে এটা এমনি। এমন করেন কেন রে ভাই? আমার বাংলাদেশে মানে কি বলবো রে ভাই, একদম বলার বাইরে। আমার মানে মাঝে মাঝে খারাপ লাগে। ঠিক আছে, আজকে কত ছেলে মেয়ে হচ্ছে, ছেলে অথবা আপনার এই বিদেশে আসার জন্য হচ্ছে হয়রানি হইতেছে, কত মেয়ে হচ্ছে বিদেশে আসার ক্ষেত্রে হচ্ছে আপনার দালালের চক্করে পড়ে পাচার হইতেছে, সে হইতেছে, দালালের খপ্পরে পড়ে লাইফ নষ্ট হয়ে যাইতেছে গা। আমাদের বাংলাদেশে অনেক মায়েরা হচ্ছে বিদেশে আসে, মধ্যপ্রাচ্য যেসব দেশ আছে ওইগুলোতে যাই। ঠিক আছে, একটা ছেলের হচ্ছে লাইফ সেফ থাকে না বিদেশে আসার ক্ষেত্রে, দালালে ভরা বাংলাদেশে। ঠিক আছে, ট্রাভেল এজেন্সির কথা কি বলবো, যারা মানে এজেন্সির ব্যবসা করে তাদের কথা কি বলবো। আপনার লাইসেন্স নাই, কিছুই নাই, ছোটোখাটো একটা দোকান নিয়ে হচ্ছে বিজনেস করতেছে, লক্ষ লক্ষ টাকা মেরে নিয়ে মানে চলে যাইতেছে, সরকার কিছুই করতেছে না। ঠিক আছে, তো একটু প্রবাসী দিকে একটু সুনজরে তাকান। আমাদের কোনো দিকে, আমি হচ্ছে যেসব প্রবাসী ভাইরা ভিডিওটা দেখতেছেন ওরা অবশ্যই বুঝবে, আমরা প্রবাসীরা হচ্ছে কোনো বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা একটা চুল পরিমাণ কোনো দিক দিয়ে হচ্ছে হেল্প পাই না, কোনো দিক দিয়ে না। ঠিক আছে, শুধু এটা আমার একার কষ্ট না, এটা আমার মনে হয় যে যেসব ভাইয়েরা প্রবাসে থাকে তাদের সবার কষ্ট হয়েছে, এটা সবার কণ্ঠ হয়েছে আমার, আমি যেটা বলতেছি এটা। ঠিক আছে, কোনো মানে একটা প্রবাসী ভাই কোনো দিক দিয়ে হচ্ছে আপনার মানে শান্তিতে থাকতে পারে না। কী পরিমাণ হয়রানি যে হয় একমাত্র আল্লাহ জানে, আর যে প্রবাসে থাকে ও জানে। আর আসাটা যে আপনার কতটা কঠিন, সৌদি আরব, দুবাই, কাতার এগুলোতে যাইতে একদম ইজি, আর ওইগুলোতে আপনার মানে দালালে ভরা, আপনার যাইতে পারে না। আর এখন তো হচ্ছে আপনার ভিসাই অফ করে দেয়, অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ভিসাই অফ করে দেয়, কেমন যাইব? কারণ বাংলাদেশের হচ্ছে আপনার চুরবাটপারে ভরা, আর অনেক মানুষ আছে বিদেশে আসার পরে হচ্ছে নানান মানে খারাপ কাজে জড়িয়ে পড়ে। তো একজনের জন্য 10 জনের হচ্ছে আপনার বদনাম হয়, যার জন্য অনেক দেশে ভিসা অফ করে দেয়। এই হচ্ছে বাংলাদেশে হচ্ছে আমার অবস্থা। তো ভিডিওটা হচ্ছে আপনারা যারা হচ্ছে দেখছেন অবশ্যই
এই আপনারা কমেন্ট করে মতামত জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্রবাসী খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।